ক্লাস চলছিল ক্লাস 11-এর জিপিএম ইউনিটের কঠিনের তাপীয় প্রসারণ। আমাদের এর আগে একটাই ক্লাস হয়েছে এবং সেই ক্লাসে আমরা খুব ভালো মতোভাবে জানতে পেরেছি যে কঠিনের তাপীয় প্রসারণ কেন ঘটে, এবং তার সঙ্গে আমরা এটাও জেনেছি যে কঠিনের বিভিন্ন প্রকারের তার তাপীয় প্রসারণ গুণাঙ্ক, যেহেতু কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, নির্দিষ্ট আয়তন আছে, সেহেতু কঠিন পদার্থের তার তাপীয় প্রসারণ হয় 3 প্রকার। একটাকে আমরা বলি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা আলফা দিয়ে ইন্ডিকেট করা হয়। সেকেন্ড কি বলি আমরা, যে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাকে আমরা বিটা দিয়ে ইন্ডিকেট করি। আর থার্ড এবং লাস্ট যাকে আমরা কি বলি, যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা দিয়ে ডিনোট করে থাকি। আলফা মানে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা মানে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা বলতে বোঝায় কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এগুলো কি বা অ্যাকচুয়ালি আলফা বিটা গামার সংজ্ঞা কি এবং এদের প্রত্যেকের একক সিজিএস এবং এসআইতে এবং মাত্রা এর আগের দিন মানে এর আগের ক্লাসে এগুলো টোটালটাই ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পড়ব এই আলফা বিটা গামা, এদের মধ্যে হচ্ছে মিউচুয়ালি রিলেশনটা কি। যে তোমাদের ক্লাস 11-এর বোর্ড এক্সামের ভিউ থেকে যদি দেখা যায়, তবে এই আলফা বিটা গামার মধ্যে যে ওদের পারস্পরিক যে সম্পর্ক, সেটা তোমাদের পরীক্ষাতে আসে। এবং এই আলফা বিটা গামা এদের পারস্পরিক সম্পর্ক থেকেও তোমাদের বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমগুলি করতে হয়। সেই জন্য তোমাকে এই আলফা বিটা গামার সম্পর্ক কিভাবে স্থাপিত করা হচ্ছে, যে অ্যাকচুয়ালি এই সংজ্ঞাটা কিভাবে মানে এই সমীকরণ কিভাবে আমি প্রতিষ্ঠা করব, তোমাকে সেটাও জানতে হবে। প্লাস এর যে কনক্লুশনটা কি, তোমাকে সেটাও জানতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা করব যে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। অ্যাট ফার্স্ট আমরা করব যে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, তারপর আমরা করব আলফা এবং গামার মধ্যে সম্পর্ক, তারপর এই আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক বার করব, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক বার করব, তারপর দুটোকে কোলাস করে দিলেই কি হবে, আমি আলফা বিটা গামা তিনটার মধ্যে আমি মিউচুয়ালি রিলেশন পেয়ে যাব। তাহলে এট ফার্স্ট আমাকে করতে হবে যে আলফা ও বিটা এর মধ্যে, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তাহলে তার এট ফার্স্ট আমি ধরলাম যে ধরি একটি ঘনকের ধরলাম যে একটি ঘনকের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরি একটি ঘনকের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য ধরলাম যে L0 এবং তাহলে আমি কি ধরেছি ঘনক। হ্যাঁ, কি ধরেছি ঘনক। তাহলে ঘনকের অ্যাকচুয়ালি এখানে লিখবে ঘনকের বাহুর দৈর্ঘ্য, কত, স্মল L0, এবং যদি ধরা হয় যে ওই ঘনকেরই একটা তলের ক্ষেত্রফল, কেন অ্যাকচুয়ালি এখানে কি আছে বিটা মানে কি বোঝায়, ক্ষেত্র সংক্রান্ত আলোচনা, তাই তো। তাহলে বিটা মানে কি ধরবো, এবং একটি তলের ক্ষেত্রফল
ক্ষেত্রফল যদি বলি এস সাফিক্স এক্স সাফিক্সে 0, তাহলে কত হবে? এস সাফিক্সে 0 ইকুয়ালস টু হবে L0 স্কয়ার, তাই হবে না? কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে L0 এবং ওই ঘনকেরই একটি তলের ক্ষেত্রফল কত? S0 ইকুয়ালস টু হচ্ছে L0 স্কয়ার। কেন? অ্যাকচুয়ালি যে একটা ঘনকের যে কোনো তল কি হয়? বর্গাকার, তাই তো? যে একটা ঘনকের তল থাকে 6টি, তাহলে 6টি তলের মধ্যে কি যে কোনো একটা তল হলে কি হবে? সেটা হবে বর্গাকার। তাহলে বর্গাকার যদি হয় তাহলে বর্গাকারের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? বাহু স্কয়ার, তাহলে কত হবে? L0 স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার আমি কি করলাম? T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করানো হলো, মানে অ্যাকচুয়ালি কি একটা ঘনক ছিল, ওটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা অ্যাকচুয়ালি সেটা ইনিশিয়াল টেম্পারেচারে ওর বাহুর দৈর্ঘ্য ছিল L0 এবং সেক্ষেত্রে একটি তলের ছিল ক্ষেত্রফল কত? S0 ইকুয়ালস টু বাহু স্কয়ার মানে L0 স্কয়ার। এটা কিন্তু কোথায়? এটা কিন্তু এক ইনিশিয়াল পয়েন্ট, মানে এখন কোনো টেম্পারেচার দেওয়া হয়নি। এবার আমি দেবো, এবার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরলাম যে L সাফিক্সে T। এখানে কি ছিল? 0 ডিগ্রিতে L সাফিক্সে 0, এটা কি আমি T ডিগ্রি আমি সেন্টিগ্রেড T ডিগ্রি কি T ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করা হলো, তবে বাহুর দৈর্ঘ্য কত হবে? L সাফিক্সে T। তাহলে অতএব তাহলে ওই T ডিগ্রি সেন্টিগ্রেডেই তাহলে এবার ক্ষেত্রফল কত হবে? তাহলে এবার ক্ষেত্রফল হবে S সাফিক্সে T ইকুয়ালস টু কত? L T তার স্কয়ার, তাই না? তাই হবে না? যখন বৃদ্ধি করলাম T ডিগ্রি সেন্টিগ্রেড তখন কি হবে? ঘনকের বাহুর যে দৈর্ঘ্য ও বাড়বে, তাই তো? যে অ্যাকচুয়ালি কি ওরা ইকুয়াল লেন্থ হিসাবে আছে, তাহলে এবং কি তাদের ইকুয়াল লেন্থ আছে এবং প্রত্যেক জনই হচ্ছে T পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হয়েছে, তাহলে প্রত্যেকের কি দৈর্ঘ্য বৃদ্ধি, মানে কি দৈর্ঘ্য হবে কত? LT হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? S সাফিক্সে T ইকুয়ালস টু LT স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার LT ইকুয়ালস টু L0 ইনটু 1 প্লাস আলফা T। এই সমীকরণ আমরা জানি কি জানি না? অ্যাকচুয়ালি এই সমীকরণ কিন্তু আগের যে ক্লাস, ওই ক্লাসেই আমি দেখিয়েছি যে T2 মানে L2 ইকুয়ালস টু L1 ইনটু 1 প্লাস আলফা T, তাই না? যে ক্ষেত্রে আলফা মানে কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, L2 মানে T ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি অ্যাকচুয়ালি কি যে T1 এ ছিল L1 এবং T2 তে কি হয়েছে? L2। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই ক্ষেত্রে কি 0 ডিগ্রিতে কত? L0, তাহলে L0 মানে এখানে কি L1 এর জায়গায় L0 হবে এবং T2 তে ছিল কত? L2। আর এখানে কি এখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার বৃদ্ধি কত হয়েছে? T। তার মানে কি 0 তে ছিল L0 আর T তে কত হয়েছে? LT। তাহলে টেম্পারেচার বৃদ্ধি কত হয়েছে? এই T পরিমাণ, তাই তো? তার মানে T1 এ L1, T2 তে L2, এটা ছিল। আর এখানে কি T1 মানে হলো 0 ডিগ্রিতে L0 আর এখানে T2 মানে কি L মানে T ডিগ্রিতে LT। তাহলে অ্যাকচুয়ালি এটা মানে এটা আমি লিখতে পারবো, এটা দেখানো হয়েছে এর আগে। ঠিক আছে, তাহলে LT মানে কি? তাহলে LT মানে এটা। তাহলে অতএব ST মানে কি বোঝায়? তাহলে ST বলতে বোঝায় হচ্ছে LT স্কয়ার। তাহলে এই LT মানে কি? এটা। তার মানে ST ইকুয়ালস হলে বলতে LT স্কয়ার, তাহলে L0 স্কয়ার ইনটু 1 প্লাস আলফা T তার স্কয়ার। তাহলে S সাফিক্সে T ইকুয়ালস টু L0 স্কয়ার। এবার একটু শুধু মন দিয়ে দেখো যে L0 স্কয়ার মানে আমরা কি লিখতে পারবো? এই L0 স্কয়ার মানে S সাফিক্সে 0, তাহলে এখানে আমরা লিখব যে S সাফিক্সে 0 আর এটা কি আছে? A প্লাস B, দেখো এখানে A মানে কি 1 প্লাস B মানে আলফা T, তাহলে A প্লাস B তার হোল স্কয়ার মানে A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস প্লাস কত হবে 2ab, তাহলে 2 ইন্টু 1 ইন্টু আলফা টি প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার টি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এটা পেলাম, এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার এখানে যে আছে আলফা স্কোয়ার, এই আলফা মানে কি বোঝায়? এই আলফা বলতে বোঝায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ, এবং এই আলফার মানটা কি হয়? এই আলফার মান হয় খুবই নগণ্য। এটা কার ক্ষেত্রে হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার ক্ষেত্রে হয়? কঠিনের ক্ষেত্রে। এবং এই কঠিনের ক্ষেত্রে এই আলফার মানটা এত কম হয়, প্রায় কত? প্রায় হয় 10 পাওয়ারে -5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এই এরকম একটা রেঞ্জে হয় 10 পাওয়ারে -5 বা 10 পাওয়ারে -6। আমি তো এটাকে তিনি বলেছি যে লোহার আলফা কত হয় 12 ইন্টু 10 পাওয়ারে -6। তার মানে কি যে আসলে আলফার মান কত হয়? খুবই নগণ্য। তাহলে যদি বলি আলফা যদি স্কোয়ার করি, তাহলে আলফা স্কোয়ার করলে কত হবে? 10 পাওয়ারে -5 তার স্কোয়ার। তার মানে কত হবে? 10 পাওয়ারে -10। তাহলে 10 পাওয়ারে -10 বলতে কি বোঝায়? যে 0.1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 এই, তাই তো? তার মানে কি যে অ্যাকচুয়ালি যে 10 পাওয়ারে -10 বলতে বোঝায় এতটা, 0.1 2 3 4 5 6 7 8 8 9 এটা। তাই তো? যে অ্যাকচুয়ালি 10 পাওয়ারে -10 বলতে কি বোঝায়? তাই 10 পাওয়ারে -10 বলতে এটা বোঝায়। মানে অ্যাকচুয়ালি আলফার মান তো এরকমই স্মল, এবং তার মধ্যে আবার কি আছে? আলফা স্কোয়ার। তাহলে আলফা এরকমই কি খুবই নগণ্য। তাহলে ওর স্কোয়ার কি হবে? আরো নগণ্য। তাই তো? ওর স্কোয়ার কি হবে? আরো ছোট হয়ে গেল। তার মানে এই আলফা খুবই ক্ষুদ্র এবং আলফা স্কোয়ার কি আরো নগণ্য হওয়ার জন্য এই আলফা স্কোয়ারকে আমরা কি করব? নেগলেক্ট করব। তার মানে আলফাটা এমনি স্মল এবং আলফা স্কোয়ার কি আরো 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 স্মল হয়ে গেল। তার মানে আলফা স্কোয়ারের মানটা খুবই নগণ্য। তার মানে এই আলফা স্কোয়ারকে যেহেতু খুবই নগণ্য, সেহেতু কি সেহেতু এর সঙ্গে আলফা স্কোয়ার যোগ করলেও কি এই মানের কোনো পরিমাণ মানে অ্যাকচুয়ালি যে এই আলফা স্কোয়ারকে এতটাই নগণ্য, ফলে এই টোটাল রাশির সঙ্গে আলফা স্কোয়ার যোগ করলে এই রাশির কোনো চেঞ্জই হবে না। সেই জন্য আলফা স্কোয়ার নগণ্য হওয়ার জন্য একে আমরা নেগলেক্ট করব। তাহলে যদি নেগলেক্ট করে দিই তাহলে কে থাকবে? থাকবে হচ্ছে s সাফিক্সে t ইকুয়ালস টু s0 ইনটু 1 প্লাস 2 আলফা t। তাই তো? তাহলে এটা আমরা পেলাম। এবার 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 অ্যাকচুয়ালি আমরা বিটা বলতে কি বুঝাই? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাই তো? তাহলে এবার আমরা এই বিটা বলতে এক্স্যাক্টলি কি বুঝি? এই বিটা বলতে আমরা বুঝি যে st ইকুয়ালস টু হচ্ছে s0 1 প্লাস বিটা t। যে তোমরা কিন্তু এটাও আমি করিয়েছি যখন করাই যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি, সেক্ষেত্রে আমি এই প্রমাণটা করিয়েছি যে s সাফিক্সে t মানে কি ওই t ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রফল ইকুয়ালস টু s সাফিক্সে 0। তার মানে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের ইনিশিয়াল ক্ষেত্রফল কত ইনটু 1 প্লাস বিটা t। ঠিক আছে, তাহলে এটা কি? এটা আমরা কি করলাম? দৈর্ঘ্যকে কনসিডার করে আমরা এখানে st বার করলাম আলফার কি রেসপেক্টে। আর এটা কি আমরা ফর্মুলা জানি। তার মানে অ্যাকচুয়ালি এটাও মানে কি বোঝায়? ক্ষেত্র প্রসারণ, এটাও ক্ষেত্র প্রসারণ। মানে অ্যাকচুয়ালি ক্ষেত্র প্রসারণ এক্স্যাক্টলি বোঝায় এটা, বাট এটা আমি কি করলাম? এটাও ক্ষেত্র প্রসারণ, বাট এখানে ক্ষেত্র প্রসারণটা আমি আলফা দিয়ে আমি রিপ্লেসমেন্ট করে বার করেছি। তার মানে এই সমীকরণ যা, এই সমীকরণ সম্পূর্ণ একই। এটাও ক্ষেত্র প্রসারণ এক্স্যাক্টলি বোঝায়, এটাই বোঝায়। আর এটাও কি ক্ষেত্র প্রসারণ, বাট এটাকে আমরা আলফা দিয়ে রিপ্লেসমেন্ট করে বার করেছি। তাহলে এটা মানে এই সমীকরণ আর এই সমীকরণ সম্পূর্ণ একই। তার মানে এই সমীকরণ এবং এই সমীকরণ আমি যদি তুলনা করি তাহলে কি পাবো? st মানে কি t ডিগ্রিতে ক্ষেত্রফল, এটাও t ডিগ্রিতে ক্ষেত্রফল, এখানেও s0 এখানেও s0, এখানে কত হচ্ছে 1 প্লাস 2 আলফা t, এখানে 1 প্লাস 2 আলফা t, এখানে হচ্ছে 1 প্লাস বিটা t। তার মানে আমি এই সমীকরণ এবং এই সমীকরণ যদি তুলনা করা হয় তবে তুলনা করে আমরা বলতে পারবো যে এই আলফা টি মানে কি এই বিটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? যে অ্যাকচুয়ালি এই সমীকরণ যদি
কম্পেয়ার করা হয় তবে এই টু আলফা কি করেছে, এই বিটাকে এখানে রিপ্রেজেন্ট করেছে। তার মানে এটা যদি নাম দিই 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা বলবো 1 এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই যে বিটা ইকুয়ালস টু 2 আলফা, তাই তো? বা আমরা এখান থেকে বলতে পারবো আবার যে আলফা ইকুয়ালস টু হচ্ছে বিটা বাই 2। তাহলে এটা কি হলো, আমাদের আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। মানে এই পর্যন্ত করলেই তোমাদের আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমরা করব হচ্ছে আলফা এবং গামা। এবার কি করব আমরা, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। আলফা এবং গামা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি পেলাম, আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক কি পেলাম, যে বিটা ইকুয়ালস টু 2 আলফা। এই রিলেশনটা আমাদের লাগবে লাস্টে, যখন আমরা ওকে মানে একসঙ্গে লিখবো, যখন আমরা কি করব, ওই কোলাজ করবো যখন, সে সময়টাকে লাগবে। তাহলে এবার আলফা এবং গামার মধ্যে সম্পর্ক, আলফা এবং গামা, এবং এটা আমাদের লাগবে পরে যখন করব কোলাজ। ঠিক আছে, আলফা এবং গামা সেম ভাষা, সেম লেখা হবে যে ধরি একটি ঘনকের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাহুর দৈর্ঘ্য হচ্ছে L0। ধরি একটি ঘনকের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাহুর দৈর্ঘ্য L0 এবং 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 ঘনকের আয়তন, এবং ঘনকের, এবার শুধু কি লিখবো আমরা, আয়তন। কেন, এবার কি হচ্ছে গামা, গামা মানে কি আয়তন, এবং ঘনকের আয়তন ইকুয়ালস টু, ধরলাম যে V0 ইকুয়ালস টু কত, L0 কিউব, তাই তো? যে অ্যাকচুয়ালি ঘনকের আয়তন বলতে কি বোঝায়, মানে অ্যাকচুয়ালি আয়তন বলতে কি বোঝায়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এবং ঘনকের তাহলে আয়তন বলতে কি বোঝায়, বাহু কিউব। তাহলে বাহু কত আছে, L0 মানে L0 কিউব। এবং এই প্রথম যে লাইনটা সেটা কার ক্ষেত্রে, ইনিশিয়াল পয়েন্ট, মানে ইনিশিয়াল কত 0 ডিগ্রি। এবার কি করলাম, এবার সেম একই কেস, যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতা বৃদ্ধি করলে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে, L সাফিক্সে T একই। এবং তাহলে অতএব তাহলে আয়তন কত হবে, এবার আয়তন, তাহলে অতএব আয়তন ইকুয়ালস লিখবো যে V সাফিক্সে T মানে কত, তাহলে হবে এবার LT কিউব, তাই না? T ডিগ্রিতে বৃদ্ধি করলাম তাহলে ওর দৈর্ঘ্য বৃদ্ধি হবে LT। তাহলে এবার তাহলে আয়তন কি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাহুই কি করলো, দৈর্ঘ্য বাড়লো। তার মানে কি আলটিমেটলি ওই ঘনকের কি T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ওর আয়তন বাড়লো। তাহলে তবে ওর তাহলে আয়তন হবে কত, আয়তন বৃদ্ধি না, আয়তনটা কত হলো তাহলে এবার, মানে ফাইনাল ভলিউম V সাফিক্সে T ইকুয়ালস টু LT কিউব। ঠিক আছে, আবার এই LT মানে কি, L সাফিক্সে T বলতে বোঝায় যে L0 ইনটু 1 প্লাস আলফা T, যে রিলেশন আমরা এর আগের ইকুয়েশন করার ক্ষেত্রেও বার করেছি এবং যেটা আমাদের জানা, এর প্রিভিয়াস ক্লাসে আমরা এটা করেছি। ঠিক আছে, তাহলে এই যে আমরা পেয়েছি যে VT মানে কত, VT মানে LT কিউব, VT মানে LT কিউব, তাহলে V সাফিক্সে T LT কিউব। তাহলে LT মানে কি বোঝায়, L0 ইনটু 1 প্লাস আলফা T। তাহলে LT কিউব মানে কি, তাহলে L0 কিউব ইনটু 1 প্লাস আলফা T তার হোল কিউব। তাহলে এবার আমাকে শুধু পাটি ফর্মুলায় ফেলতে হবে। এই L0 কিউব মানে কি, সেম আবার এই L0 কিউব বলতে বোঝায় V0 মানে প্রাথমিক আয়তন। এবার 1 প্লাস আলফা T, 1 প্লাস আলফা T তার হোল কিউব, মানে A প্লাস B তার হোল কিউব, মানে কি বোঝায় A প্লাস B তার হোল কিউবের ফর্মুলা কি, A কিউব
প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার এ। তাহলে আবার সেম শুধু ফর্মুলা ফেলবো, তাহলে কত হবে a স্কোয়ার মানে 1 a কিউব মানে 1 কিউব মানে 1 প্লাস 3a স্কোয়ার বি, তাহলে ইনটু কত 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি। তাহলে এখানে a মানে কি বোঝাচ্ছে, a মানে কি 1, তাহলে 3 ইনটু 1 স্কোয়ার ইনটু b, তাহলে b মানে কি আলফা টি, তাহলে কত হবে 3 ইনটু 1 স্কোয়ার ইনটু আলফা টি মানে কি হবে আলটিমেটলি 3 আলফা টি প্লাস 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 কি হয় 3ab স্কোয়ার, তাহলে প্লাস 3a মানে কত 1 ইনটু b স্কোয়ার, তাহলে b স্কোয়ার মানে কত আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস প্লাস b কিউব, তাহলে প্লাস b কিউব, তাহলে b মানে কি আছে এখানে আলফা টি, তাহলে আলফা কিউব টি কিউব, তাহলে a প্লাস b টার হোল কিউব মানে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এবার সেম আবার একইভাবে আমরা লিখতে পারবো যে আলফা খুবই ক্ষুদ্র, তাহলে আলফা কি খুব ক্ষুদ্র, সেহেতু আলফা স্কোয়ার কমা আলফা কিউব নগণ্য। তার মানে কি আলফা তো এমনি স্মল, তাহলে ওর যদি স্কোয়ার করি তাহলে কি ওটা আরো স্মল হবে, এবং ওর যদি কিউব করি তাহলে কি ওটা আরো স্মল হবে। তার মানে আলফা যেহেতু স্মল সেহেতু কি আলফা স্কোয়ার এবং আলফা কিউব আরো নগণ্য। তার মানে এই রাশির সঙ্গে এই আলফা স্কোয়ার বা আলফা কিউবের যে রাশি যদি যোগ করা যায় তবে এই মানের কোনো পরিবর্তনই হবে না, ঠিক কি না? যে অ্যাকচুয়ালি যে অনেক বিশাল বড় সমুদ্র থেকে জাস্ট এক গ্লাস জল যদি তুলে নিই তাহলে কি ওই সমুদ্র জলের যে লেভেল তার কোনো পরিবর্তন হবে না। ঠিক তেমনই যে এর সঙ্গে যদি আলফা স্কোয়ার বা আলফা কিউবের টার্ম যদি যোগ করা হয় তবে এই রাশির কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমরা কি করি এই আলফা স্কোয়ার এবং আলফা কিউবকে আমরা নেগলেক্ট করেছি। হ্যাঁ, তার মানে যেহেতু আলফা খুবই স্মল সেহেতু আলফা স্কোয়ার এবং আলফা কিউব হচ্ছে নেগলিজেবল। তাহলে কে থাকবে পরে যে v সাফিক্স t ইকুয়ালস টু হচ্ছে v0 ইনটু 1 প্লাস 3 আলফা t, ঠিক আছে। এবং আমরা মানে এক্স্যাক্টলি আয়তন যে গুণাঙ্ক, তাই তো এই যে এই আয়তন যে গুণাঙ্ক আছে তাহলে এখান থেকে আমরা কি জানি, আমরা জানি যে ভি টি ইকুয়ালস টু বোঝায় v0 ইনটু 1 প্লাস গামা টি, তাই না? তোমরা এর আগের দিন পড়েছো যে v2 মানে কত v1 ইনটু 1 প্লাস গামা টি, তাই তো। আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয় তাহলে আমরা কি জানি v2 ইকুয়ালস টু v1 ইনটু 1 প্লাস গামা টি, তাহলে এখানে v2 মানে কি বোঝাচ্ছে অন্তিমটা, এখানে অন্তিম কে vt, আর v1 মানে ইনিশিয়াল মানে প্রাথমিক কেস এখানে v0, আর 1 প্লাস গামা টি, তাই তো 1 প্লাস গামা টি। তাহলে এবার সেম একই রকম ভাবে যেটা তুমি আগে করলে যে কম্পেয়ার করলে তেমনি যে এটাও আমাদের ওই ঘনকের টি ডিগ্রিতে আয়তন বোঝাচ্ছে, এবং এটাও কি এই যে যেটা আমি লিখলাম এটাও এক্স্যাক্টলি এই আয়তনই বোঝায়। কিন্তু অ্যাকচুয়ালি যে আমি যেটা বার করেছি মানে যেটা বক্সে আছে সেই আয়তনটা আমরা আলফা দিয়ে আমরা রিপ্লেসমেন্ট করে আমরা বার করেছি। মানে অ্যাকচুয়ালি কি যে এই ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যে ভিটি যেটা বার করেছি সেটা আলফা ধরে, মানে কি মানে অ্যাকচুয়ালি আমরা গামাকেই আমরা আলফা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি এখানে, আর এক্স্যাক্টলি কি এটা হয় ইকুয়েশন। তাহলে যদি কম্পেয়ার করি মানে এটাও যা বোঝাচ্ছে এটাও একই বোঝাচ্ছে, শুধুমাত্র এই সমীকরণে আমরা গামাকেই আলফা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এই দুটো সমীকরণকে যদি কম্পেয়ার করি তাহলে কি লিখবো, এটাও যদি বলি যে 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ, যদি কম্পেয়ার করি তবে কম্পেয়ার করলে কি পাবো ভিটি ইকুয়ালস টু v0 1 প্লাস টি, শুধু এখানে যে গামা এই গামাটাই এক্ষেত্রে
কি, তার মানে এই সমীকরণে যে 3 আলফা, এই 3 আলফা এই যে রাশিটা সেটাই কি এই গামাকে ইন্ডিকেট করছে। তার মানে এই কম্পেয়ার করে আমরা বলতে পারবো যে গামা ইকুয়ালস টু হচ্ছে 3 আলফা, তাই তো। তাহলে এটা মানে কি বোঝালো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি পেয়েছি, তাহলে আমরা পেয়েছি এর আগের ইকুয়েশন থেকে। এবার কি করব, এবার হচ্ছে ওকে এবার কোলাজ করাতে হবে। তাহলে আমরা তাহলে কি পেয়েছি যে বিটা ইকুয়ালস টু 2 আলফা পেয়েছি এর আগের ইকুয়েশন থেকে, এবং এখান থেকে আমরা কি পেলাম যে গামা ইকুয়ালস টু 3 আলফা পেলাম, তাই তো। তার মানে এখান থেকে তোমাদের যদি আসে পরীক্ষায় যে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক অনলি, তাহলে আগেরটা করলে হবে। যদি বলে যে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক, তাহলে এটা করতে হবে। আর যদি বলে তিনটার মধ্যেই সম্পর্ক, তাহলে কিন্তু এট ফার্স্ট তোমাকে করতে হবে আলফা এন্ড বিটার মধ্যে রিলেশন, তারপর করতে হবে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক, তারপর দুটো শুধু একসঙ্গে লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে বিটা বাই 2, আর এখান থেকে আলফা মানে কি গামা বাই 3, তাই তো। এটা মানে কি আলফা মানে বিটা বাই 2, আবার এখান থেকে আলফা মানে কি গামা বাই 3। তাহলে আমরা লিখতে পারবো যে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। আর যদি বলে বিটা এবং গামার মধ্যে সম্পর্ক, বিটা এবং গামা, তাহলে এই দুটা ইকুয়েশন বার করে দিয়ে শুধু তখন তোমরা কি করবে, এই আলফাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে এই আলফাকে যদি বাদ দিয়ে দাও তাহলে কি বলে থাকছে বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তার মানে 3 বিটা ইকুয়ালস টু 2 গামা। এটাই হচ্ছে আমাদের বিটা এবং গামার মধ্যে রিলেশন। ক্লিয়ার। তাহলে যদি বলে কি আলফা এন্ড বিটা, তাহলে এই রিলেশনটা আগেরটা। যদি বলে আলফা এবং গামা, তাহলে এই যেটা দেওয়া আছে এই কিভাবে করতে হবে। আর যদি বলে তিনটা একসঙ্গে, তাহলে দুটাকেই করতে হবে, তোমাকে এটা দেখাতে হবে কনক্লুশন। আর যদি কি বলে যে বিটা এন্ড গামা, তাহলে দুটাই করতে হবে, দুটাই করে তুমি শুধুমাত্র এটা দেখালেই হয়ে যাবে। তার মানে আলফা বিটা গামা এদের মধ্যে তাহলে সম্পর্ক কি, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এবং যদি মনে করো তোমাদের ক্লাস 10-এ ছিল, তোমাদের ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ছিল আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, এবং তোমাদের এটাই লেখা ছিল তোমাদের বইয়ে, তোমরা যে যা বই পড়েছো তোমাদের ক্লাস 10-এর বইয়ে এটাই লেখা ছিল যে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এটা তোমাদের ক্লাস 10-এ মুখস্থ করতে হতো, বাট ক্লাস 11 এটা প্রমাণ আছে। তাহলে আলফা বিটা গামা, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি যে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। বা আমরা এভাবেও লিখতে পারবো যে আলফা ইজ টু বিটা ইজ টু গামা, মানে 1:2:3। ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আজকে আমরা কি জানলাম যে কঠিনের 3 ধরনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে তাদের পারস্পরিক সম্পর্ক। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসটি আবার দেখো, বারবার দেখো, এবং তবুও যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে থাকছে এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে অন্য টপিক নিয়ে। থ্যাংক ইউ।